হ্যালো বন্ধুরা, আজকে আমি স্লিংশট নামের মুভিটিকে এক্সপ্লেন করতে যাচ্ছি, যেটার কাহিনীটা হলো তারা তিনজন মানুষকে লম্বা একটা যাত্রায় পাঠিয়ে দেয় পৃথিবীতে একটা বিশেষ জিনিস আনার জন্য। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। মুভির শুরুতে আমাদেরকে জনকে দেখানো হয়। জন এইমাত্র একটা গভীর ঘুম থেকে উঠেছে। সে অডিসি 1 নামের স্পেসশিপে রয়েছে, যেটা শনি গ্রহের চাঁদ টাইটানের দিকে যাচ্ছে। মানুষ প্রায় তাদের পৃথিবীকে ধ্বংসই করে ফেলেছে, তাই তারা টাইটানের উদ্দেশ্যে যাচ্ছে, যেখানে তারা পানির সন্ধান পেয়েছে এবং সেখান থেকেই তারা নতুন করে শুরু করবে নতুন এক যাত্রার, যাতে পৃথিবীর যে ধ্বংস হয়েছে সেই ধ্বংসটা আর না বাড়ে। এই টাইটানের মিশনে যাওয়ার পথে জন একজন সদস্য হতে পেরেছে। তাদের এই লম্বা যাত্রাকে ছোট করার জন্য তারা একটা বিশেষ পদ্ধতির অবলম্বন করতে যাচ্ছে, যেটা হলো স্লিংশট। শনি গ্রহের যে গ্র্যাভিটি আছে সেটার সাহায্যে তারা খুবই দ্রুত টাইটানে পৌঁছাতে পারবে। তারপরও তাদের এই যাত্রাটা অনেক লম্বা সময়। জন ব্যতীত আরো দুইজন লোক ছিল এই স্পেসশিপে, একজন ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক আর একজন নেশ। তারা তিনজনই লম্বা একটা ঘুম দেয় 90 দিনের জন্য। শুধু 2 দিনের জন্য ঘুম থেকে ওঠে তাদের মিশনে যাওয়ার রাস্তাটা ঠিক আছে কিনা এবং স্পেসশিপের সকল সিস্টেম কাজ করতেছে কিনা এসব দেখার জন্য। এতে তাদের খাবারও অনেকটা কম প্রয়োজন হতো। মুভিটা শুরু হয় তাদের যাত্রার মধ্যখান হতে। তারা তাদের অর্ধেক রাস্তা পার করে ফেলেছে, তবে তাদের ডিপ স্লিপ গুলো তাদের শরীর ও মস্তিষ্কের উপর খুবই খারাপ প্রভাব ফেলতেছিল। যেমন জন এইবার জাগার পর তার খুবই দুর্বল লাগতেছিল, এমনকি সে তার গার্লফ্রেন্ডের শেষের নামটুকু ভুলে গেছে, যার নাম জয়ী মর্গান ছিল। এক্সারসাইজ, খাবার ও গোসল করার পর তারা তাদের শিপের সিস্টেম গুলোকে চেক করতে থাকে। জন কিছুটা চিন্তিত ছিল, কিন্তু সে যখন রেডিও ঠিক করতেছিল তখনই তার গার্লফ্রেন্ডের শেষের নামটুকু মনে পড়ে যায় তার। এই মুভিটা দুইটা টাইম লাইনে চলে। একটা টাইম লাইনে স্পেসশিপের যাত্রা দেখানো হচ্ছে, আর দ্বিতীয় টাইম লাইনটা তখনকার, যখন জন এই মিশনে আসেনি। মিশনে আসার আগে জন ও জয়ীর দেখা হয়। জয়ীও একজন বিজ্ঞানী, এই মিশনে তারও একটা অবদান রয়েছে। তাদের দুজনের দেখা হয় এমন সময় যখন এই মিশনের জন্য সঠিক মেম্বারদেরকে নির্বাচন করা হতেছিল। এ সময় তারা দুজন একসাথে কিছুটা সময় কাটায়। জয়ী জনকে ভালোবাসতে শুরু করে এবং জন ও জয়ীকে ভালোবাসতে শুরু করে, কিন্তু জন তার মিশনকে বেশি গুরুত্ব দিতেছিল, আর স্পেসশিপে জন এখন জয়ীকেই মনে করছে। তাদেরকে এতটুকু তো বলাই হয়েছিল যে ড্রাগ তাদের ডিপ স্লিপের জন্য ব্যবহার করা হচ্ছে, সেটার কিছুটা সাইড ইফেক্টও রয়েছে। জন বুঝতে পারে যে এসব কিছু সেই সাইড ইফেক্টের জন্যই হচ্ছে। তারা পৃথিবীতে একটা সংকেত পাঠিয়ে দেয়। তাদের পক্ষে পৃথিবীর সাথে ডাইরেক্ট সম্পর্ক রাখা সম্ভব নয়, কারণ তারা এখন অনেকটা দূরে রয়েছে পৃথিবী থেকে। জনের কথা থেকে বোঝা যায় তার পৃথিবীর কথাটা মনে পড়তেছিল বেশ। তারা তিনজন আবারও 90 দিনের জন্য ডিপ স্লিপে চলে যায়। 90 দিন পর জন যখন ডিপ স্লিপ থেকে ওঠে তখন কিছু আওয়াজ শুনতে পায় সে। তখনই শিপে একটা দুর্ঘটনা হয়। একটা টুকরা এসে জনের মাথায় লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। ক্যাপ্টেন ও নেশো ডিপ স্লিপ থেকে উঠে যায় এবং এখানে যা কিছু হয়েছে তারা তো দেখে নাই। তারা বলে যে জনই দেখেছে, কারণ সেই তো আগে উঠেছে ডিপ স্লিপ থেকে। তবে তারা তিনজন মিলে বুঝতে পারছিল না এই দুর্ঘটনা কিভাবে ঘটে। তারা শিপের পুরো সিস্টেমটাকে চেক করে, কিন্তু কোনো ইরোরই খুঁজে পায় না তারা। নেশ চিন্তিত ছিল, কারণ সে ভাবতেছিল স্লিংশটের সময়, মানে শনি গ্রহের যে মাধ্যাকর্ষণটাকে তারা ব্যবহার করবে, সেটার সময় হয়তো শিপটা সেই প্রেসারটাকে নিতে পারবে না এবং তখন শিপটা ধ্বংস হয়ে যাবে। এদিকে ক্যাপ্টেন একজন শক্ত মানুষ, সে এসব কিছুর চিন্তা করে না। সে ন্যাশকেও বলতে থাকে, তুমি এত সহজে হার মানতে পারো না। ক্যাপ্টেন জনের কাছ থেকে কনফার্ম হতে চায়। সে বলে যে দেখো আমাদের সিস্টেম কি রেজাল্ট দেখায়, আমরা কি স্লিংশটের জন্য প্রস্তুত আছি। জন ক্যাপ্টেনকে বলে যে আমরা প্রস্তুত আছি স্লিংশটের জন্য, এতে আমাদের সিস্টেমে কোনো বাধা নেই। এসব কিছু শুনে ক্যাপ্টেন মিশনকে কোনো মতেই বন্ধ করে না, সে মিশনটাকে চালুই রাখে। তবে ন্যাশ চিন্তিত ছিল। সে ক্যাপ্টেনকে বলে যে শিপে কোনো একটা সমস্যা হয়েছে। ক্যাপ্টেন বলে আমরা যদি পৃথিবীতে ফিরে যাই এবং সেখানে গিয়ে জানতে পারি যে আমাদের শিপে তেমন কোনো সমস্যা ছিল না, তখন আমরা কি জবাব দেব। তাই ক্যাপ্টেন কোনোভাবেই পৃথিবীতে ফিরে যাবে না, কারণ তারা তাদের মিশনটা কমপ্লিট করার অনেকটা কাছে চলে এসেছে। ন্যাশ এদিকে জনের সাথে কথা বলে। সে বলে যে আমরা দুজন 12 ঘন্টা আগে ডিপ স্লিপ থেকে উঠে যাব। ক্যাপ্টেনের আগে ডিপ স্লিপ থেকে উঠে আমরা স্লিংশটের রাস্তাটাকে পাল্টিয়ে ফেলবো এবং পৃথিবীর দিকে ফিরিয়ে দিব। জন প্রথমে এসব কিছুতে রাজি হতে চায় না। এসব কিছু ক্যাপ্টেন পিছন থেকে দেখতেও শুনতেছিল। শেষমেশ ন্যাশ জনকে মানিয়ে ফেলে। জন তার 5
পাসকোডটা ন্যাশকে দিয়ে দেয়। তারা আবারও ডিপ স্লিপে চলে যায়। তারা যখন জাগে তাদের স্লিপ সাইকেল থেকে 12 ঘন্টা আগেই জেগে ওঠে। সময়ের সাথে ডিপ স্লিপ তাদেরকে দুর্বল করতেছিল। তারা তাদের জিনিসগুলো ভুলে যেত, তাদের হাত পা গুলো ভালো মতো কাজ করতো না, এমনকি তারা হ্যালুসিনেশনও করতো। যাই হোক, ন্যাশ তো খুশিই ছিল, কেননা সে ক্যাপ্টেনের জাগার আগে সে শিপের লোকেশনটা পাল্টিয়ে দেবে এবং পৃথিবীর দিকে ঘুরিয়ে দেবে। তারা তাদের শিপ থেকে শনি গ্রহকে দেখতেছিল। ন্যাশ লোকেশনটা পাল্টানোর জন্য জনকে বলে, তবে জন এটার জন্য রাজি হয় না। সে ন্যাশের সাথে তর্ক করতে থাকে। এরই মধ্যে ক্যাপ্টেন এখানে চলে আসে, কারণ ক্যাপ্টেন তো তাদের এই প্ল্যান সম্পর্কে জানতো। ক্যাপ্টেনকে সামনে দেখে ন্যাশ ভয় পেয়ে যায়। ক্যাপ্টেনের ভরসা তো চলেই যায় ন্যাশের উপর থেকে। ক্যাপ্টেন ন্যাশের কানে কিছু বলে এবং ন্যাশ এতে ভয় পেয়ে যায় আর তার কাজে লেগে যায়। আসলে ন্যাশ জনকে একটা গল্প বলেছিল ডের নামের স্টেশনের, যেটা অ্যান্টার্কটিকায় ছিল। সেখানে কিছু লোক ফেসেছিল, তারা বেরোতে চাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন তাদেরকে অনুমতি দেয় না। পরে ক্যাপ্টেন তাদেরকে মেরে ফেলে এবং এটার ভয়ে ন্যাশ কাজ করা শুরু করে দেয় এবং ক্যাপ্টেনের কাছ থেকে চলে যায়। ক্যাপ্টেন বুঝে যায় জন ন্যাশের মতন না, তার সাহস আছে এবং সেই মিশনটাকে করতে চায়। তাই সে জনের সাথে হাত মিলিয়ে নেয় এবং তারা দুজন মিলে এই মিশনটাকে করার সিদ্ধান্ত নেয়। সে একদিন স্পেসশিপে যে দুর্ঘটনা ঘটেছিল সেটা ঠিক করতে চায়, কিন্তু সে কল্পনা করে যে সেটা ঠিক করতে গিয়ে সে স্পেসে চলে গিয়েছে এবং এটার ভয়ে সে আর এটা ঠিক করে না। পরের বার ডিপ স্লিপ থেকে উঠে জন ও ন্যাশের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেনের অবস্থা ঠিকই ছিল। সে এই মিশনটাকে যে কোনো মূল্যেই হোক না কেন কমপ্লিট করবে। জন তার গার্লফ্রেন্ডকে হ্যালুসিনেশন করতে থাকে, কিন্তু ক্যাপ্টেন তাকে বলে যে এখানে তোমার গার্লফ্রেন্ড নাই। এটা শুনে জন অবাক হয়ে যায়, কারণ সে তার গার্লফ্রেন্ডের কথা ন্যাশকে ব্যতীত আর কাউকে বলেনি। ন্যাশের অবস্থা আরো অনেকটা খারাপ হয়ে গিয়েছে। সে প্রচুর ভয় পেয়ে থাকে। সে এখন ভেবেই নিয়েছে যে তারা এখানে মারাই যাবে। জন ন্যাশের সাথে কথা বলতে যায়। প্রথমে সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি আমার গার্লফ্রেন্ড সম্পর্কে ক্যাপ্টেনকে বলেছো? ন্যাশ উত্তরে বলে না। তারা দুজন ক্যাপ্টেনের কাছে চলে আসে। ক্যাপ্টেন ন্যাশের কাছে রিপোর্ট চায়। ন্যাশ বলে যে সিস্টেমে কিছু সমস্যা রয়েছে। ক্যাপ্টেন আগে থেকে এটা চেক করে রেখেছে এবং এটা সত্যি যে শিপের পাওয়ার 20% কমে গিয়েছে। ক্যাপ্টেন জনের কাছে এসব বিষয় জানতে চায়, কিন্তু জন তেমন কিছুই বলতে পারে না। ক্যাপ্টেন বলে যে এই সমস্যাগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে শিপের মধ্যে, আর সিস্টেমের শেষ লগ ইনটা জন তুমিই করেছিলে। জন এটা শুনে অবাক হয়ে যায়। জন বলে যে আমি এটা করিনি। ক্যাপ্টেন বলে যে আমি জানি, কিন্তু তুমি তোমার কোডটা ন্যাশকে দিয়েছিলে এবং ন্যাশ এসব কিছু করেছে। তখন ক্যাপ্টেন নিজের একটা গান বের করে, তবে স্পেসশিপের ভিতরে গান থাকাটা অস্বাভাবিক। জন তখন ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে যে আপনি এই গানটা স্পেসশিপের ভিতরে কিভাবে আনলেন? ক্যাপ্টেন বলে আমরা এই বিপদের আশঙ্কা আগে থেকেই করে রেখেছিলাম। আমাকে যে কোনো মূল্যেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে। ক্যাপ্টেন তাদের দুজনকে ডিপ স্লিপে যাওয়ার জন্য বলে এবং তারা দুজন যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। জন আগে ডিপ স্লিপে যায়, কিন্তু যাওয়ার আগে সে দেখতে পায় যে ক্যাপ্টেন ন্যাশকে মেরে ফেলেছে। এবার যখন সে আবারও ডিপ স্লিপ থেকে ওঠে, তার অবস্থাটা আগের তুলনায় আরো খারাপ হয়ে যায়। তবে এবার তার ন্যাশের চিন্তা ছিল। সে ন্যাশকে খুঁজতে থাকে। ন্যাশকে সে পায় না, কিন্তু ক্যাপ্টেনকে পায়। ক্যাপ্টেনের কাছে জিজ্ঞেস করে যে ন্যাশ কোথায়? ক্যাপ্টেন বলে আমি তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই মিশনের বিপরীতে ছিল তাই, কিন্তু আমি বিশ্বাস করি যে তুমি এই মিশনের সাথে আছো, তাই আমরা দুজন মিলে এই মিশনটা কমপ্লিট করব। তখন সে সেই স্টেশনের আসল ঘটনাটা বলতে থাকে। ক্যাপ্টেনের মতে ন্যাশ যে গল্পটা বলেছে সেটা ভুল। সেখানে ক্যাপ্টেন তাদেরকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তারা সবাই নিজেরাই আত্মহত্যা করে। তারা আউট অফ কন্ট্রোল হয়ে যায় এবং এসবের কারণেই নিজেদের ক্ষতি করে। জন এসব কিছু শুনে মিশনটা কমপ্লিট করার জন্য রাজি হয়ে যায়। সিস্টেম চেক করার সময় জন তার ডান হাতে কিছু একটা অনুভব করতে পারে। সে দেখে যে তার হাতটা ফুলে যাচ্ছে এবং সেটা ফেটে যায়। আসলে এটাও তার একটা কল্পনা ছিল। এরপর থেকেই জন অনেকটা চিন্তায় থাকে। ক্যাপ্টেন তার কাছে এসব কিছু জানতে চাইলেও জন তাকে কিছু বলে না। ক্যাপ্টেন জনকে বলে যে তোমার গার্লফ্রেন্ড এই শিপে নেই, তার কথা চিন্তা করা বাদ দাও। কিন্তু জন এই বিষয়ে ক্যাপ্টেনের সাথে কোনো কথাই বলতে চায় না। তখন ক্যাপ্টেন বলে তোমার ও জয়ীর মাঝে যা চলতেছিল সেটা কোনোটাই বাস্তব ছিল না, এটা একটা প্ল্যান ছিল। জয়ী আমাদেরই লোক ছিল। সে টেস্ট করতেছিল যে তুমি এই মিশনের জন্য প্রস্তুত কিনা। নাসার লোকেরা তো আর এতটাই বোকা না যে তারা এই লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে কোনো একটা দুর্বল মানুষকে মিশনের জন্য নিবে। জন এসব কিছু বিশ্বাস করতে চায় না। সে ক্যাপ্টেনকে বলে যে তুমি মিথ্যা কথা বলছো। ক্যাপ্টেন তখন জনকে মনে করায় যে সে জয়ের সাথে কোন কোন জায়গায় দেখা করেছে এবং কি সব কথা বলেছে, কারণ যেখানে তাদের দেখা হয়েছে সেটা তো আর হঠাৎ করে হয় নাই।
এটাও একটা প্ল্যানের অংশ ছিল যে তাদের দেখাটা কোথায় হবে। ক্যাপ্টেন তাকে বোঝায় যে এই মিশনটা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে সামলাও। জন তার কথা মেনে নেয়। সে রেডিওতে কথা বলার সময় সবকিছু রেডিওতে বলে দেয়। সে যখন ক্যাপ্টেনের কাছে এসে বলে যে সবকিছু বলে দিয়েছে, তখন ক্যাপ্টেন তাকে ভিডিও ফুটেজ দেখায় যে সে নিজের সাথেই কথা বলতেছিল। তার মানে তার হ্যালুসিনেশনটা এখন আগের তুলনায় আরো বেড়ে গেছে। ক্যাপ্টেন জনকে মেরে ফেলতে চায় না, সে জনকে বোঝায় যে মিশনটা আমাদের দুজনের উপর নির্ভর করেই রয়েছে। ক্যাপ্টেন জনকে বলে যে এখন ঘুমানোর সময় হয়ে গেছে এবং এবার আমরা ঘুমাতে গেলে আমরা ঘুম থেকে উঠে দেখবো যে টাইটান গ্রহে চলে গেছি। জন তার কথা মেনে নেয়। জন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে, কিন্তু হঠাৎ করে সে নিজেকে একটা চেম্বারে আটকে ফেলে। সে ন্যাশকে দেখতে চায় যে সে বেঁচে আছে নাকি মারা গেছে। ক্যাপ্টেন বলে আমি তাকে ঘুম থেকে উঠাতে পারবো না, কিন্তু তুমি নিজে গিয়ে তাকে দেখতে পারো। সেখানে যাওয়ার পর জন ও ক্যাপ্টেনের মধ্যে একটা হাতাহাতির লড়াই হয়ে যায়। সেখানে জন কোনো মতে ক্যাপ্টেনের কাছ থেকে তার গানটা নেয় এবং ক্যাপ্টেনকে কিছুটা আহত করে। ক্যাপ্টেন ওখানে অজ্ঞান হয়ে যায়। জন কম্পিউটার কাছে এসে জানতে চায় যে ন্যাশ কোথায় আছে। তখন কম্পিউটার তাকে বলে ন্যাশ তো এখানেই রয়েছে, কিন্তু ন্যাশ এখানে থাকবে কিভাবে। তখন কম্পিউটার বলে যে এই মিশনে শুধু একজন মানুষকে পাঠানো হয়েছে, যার নাম ক্যাপ্টেন জন ফ্র্যাঙ্ক ন্যাশ। তখন জন বুঝতে পারে যে এই পুরোটাই তার কল্পনা ছিল। ন্যাশ ও ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক তার কল্পনার মাঝেই ছিল, আসলে সে এখানে একাই রয়েছে। সে পৃথিবীতে কথা বলার জন্য রেডিও চেক করে, তখন সে জুলিয়ার আওয়াজ শুনতে পায়। সে বলে মিশনে পাঠানোর আগে তোমাকে একটা সিমুলেশনে রাখা হয়েছিল। এই সময় সে জমিনের নিচে আছে, কোনো স্পেসে নয়। কোনো একটা দুর্ঘটনার কারণে তার শিপটা সেখানে আটকা পড়ে রয়েছে। জয়ী জনকে বলে তোমাকে শুধু এয়ারলকটা অন করে বাহিরে বেরোতে হবে, তাহলেই তুমি মাটির ওপরে ফিরে আসতে পারবে। জন তার কথা শুনে এয়ারলকের দিকে যায়, কিন্তু তখন ক্যাপ্টেনের জ্ঞান ফিরে এসেছে। সে জনকে বলে যে আমরা স্পেসেই রয়েছি, যদি তুমি এয়ারলকে বের হও তাহলে মারা যাবে। কিন্তু জন তার কোনো কথাই বিশ্বাস করে না। সে এয়ারলকটা খুলে বাহিরে চলে আসে এবং বাহিরে সে জমিন দেখতে পায়। তখনই তার জয়ীর একটা কথা মনে পড়ে যায়, আর দেখতে দেখতে সে স্পেসে চলে যায় এবং সে মারা যায়। আসলে ক্যাপ্টেনের সঠিক ছিল, জনের মস্তিষ্ক তাকে এসব কিছু কল্পনা করাতেছিল, যার ফলে সে এটাই মানতে থাকে যে পৃথিবীতেই সে রয়েছে। তো আসলে সেটা নয়, সে তো এতক্ষণ ধরে স্পেসেই ছিল, আর জয়ীর সাথে তার কোনো সম্পর্কও ছিল না। এটা আসলে তার মেন্টাল হেলথকে চেক করার জন্যই ছিল। আর শেষে বেঁচে যায় শুধু ক্যাপ্টেন ফ্র্যাঙ্ক। সে এখানে একা রয়েছে এবং সে একা তো এই মিশনটাকে কমপ্লিট করতে পারবে না, যার ফলে হয়তো শেষে তারও মৃত্যু হয়ে যায় এবং এসব কিছুর মাধ্যমেই মুভিটা শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।